কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। এই আবহেই বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 19খানা জেলার তথ্য আছে যেখানে আধার স্যাচুরেশন দেখা যাচ্ছে মোর দেন 100%। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এই মন্তব্যই ফের উস্কে দিয়েছে এ রাজ্যে জাল নথি তৈরির রমরমার প্রসঙ্গ। কোনো জায়গায় জনসংখ্যার নিরিখে আধার কার্ডের সংখ্যার শতকরা হিসেবকে বলা হয় আধার স্যাচুরেশন। আধার স্যাচুরেশন 100%-এর বেশি, মানে সেই এলাকায় জনসংখ্যার থেকে আধার কার্ডের সংখ্যা বেশি। সুকান্ত মজুমদারের দাবি, পশ্চিমবঙ্গে এরকম জেলার সংখ্যা 19, যার মধ্যে সবচেয়ে বেশি আধার স্যাচুরেশন রয়েছে দক্ষিণ 24 পরগনায়। সাউথ 24 পরগনাতে 123%, মুর্শিদাবাদে আধার স্যাচুরেশন 121%, কুচবিহারেও 121%। এরকম প্রত্যেকটি জেলায় 19খানা জেলার তথ্য আছে যেখানে আধার স্যাচুরেশন দেখা যাচ্ছে মোর দেন 100%। সর্বাধিক সাউথ 24 পরগনা। এর 123% আধার স্যাচুরেশন মানে হচ্ছে 100 জন যদি আপনার ওই জেলায় থাকে, আধারের সংখ্যা হচ্ছে 123টা। উনি শিক্ষার প্রতিমন্ত্রী। শিক্ষার প্রতিমন্ত্রীর যদি শিক্ষার এই নমুনা হয় তাহলে বড় ভয়ঙ্কর। আধার কার্ডের সংখ্যা তো ভোটারের থেকে স্বাভাবিকভাবে বেশি থাকবে, কারণ যারা ভোটার নন, মানে 18 বছরের নিচে নাগরিক, তারা তো এমনি আধার কার্ড থাকবে। ভারতবর্ষের 142 কোটি মানুষের মধ্যে 134 কোটির আধার কার্ড রয়েছে, সেখানে ভোটার কার্ড রয়েছে মাত্র 90 কোটির। খুব স্বাভাবিক, 18 উত্তীর্ণ না হলে তো সে ভোটারই হবে না। সাম্প্রতিক অতীতে এ রাজ্যে ভুয়ো নথি তৈরির বহু চক্রের পর্দা ফাঁস হয়েছে। উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি জাল আধার কার্ড। আর এসব ভুয়ো আধার কার্ড এবং নথির মাধ্যমেই কোথাও বাংলাদেশের অঙ্কিতা পশ্চিমবঙ্গে এসে হয়ে গেছেন চুমকি শিকদার, বাংলাদেশের নুরুল ভারতে এসে হয়ে গেছে নারায়ণ, কলকাতায় ধৃত বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল তো আবার দুটি আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন, একটি গলফ গ্রিনের আর একটি বর্ধমানের ঠিকানায়। এই পরিস্থিতিতে আধার কার্ড নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সুকান্ত মজুমদার। তবে প্রশ্ন হচ্ছে, জনসংখ্যার চেয়ে আধার কার্ডের সংখ্যা বাড়ল কি করে? বিজেপি সাংসদ অবশ্য এ নিয়ে তৃণমূলের ঘাড়েই দোষ চাপিয়েছেন। যেহেতু রাজ্যের বিভিন্ন সংস্থা, বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে একসময় আধার গণহারে যেভাবে দেয়া হয়েছে, তার ফল আমরা দেখতে পাচ্ছি গণহারে দেওয়ার জন্য। এই ধরনের অর্বাচীনের মতো অবান্তর কথা বলার অর্থ হচ্ছে মূল বিষয়টা থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া। ভোট চোরেদের ভোট চুরি ধরা পড়েছে, ভোট চুরি ধরা পড়ে এখন চোরের মায়ের বড় গলা হয়েছে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার যখন আধার কার্ড নিয়ে এই চাঞ্চল্যকর দাবি করছেন, তখন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী আবার ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিমবাংলায়, তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেব না। বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন এখন সময়ের অপেক্ষা। कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है, उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। তা নিয়ে রাজনীতির পারদও চড়তে শুরু করেছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে লাগাতার সরব তৃণমূল। অন্যদিকে বিজেপি অনড় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের দাবিতে। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। नो एसआईआर, नो इलेक्शन। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যত বাধা দিবে এসআইআর তত দীর্ঘায়িত হবে। তার ফল কি হতে পারে আমি আর বলছি না। এই আবহে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে হুঙ্কার শোনা গেল মালদার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর মুখেও। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। সঙ্গে সঙ্গে এই নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। আর আপনার কথা শুনে আমি আজকে 100% শিওর হয়ে গেলাম যে ভোট চুরি করে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি এসছে, মোদী সরকার এসছেন। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ সংশোধন ইস্যুতে বলতে গিয়ে দিল্লিতে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। এবার কার্যত একই হুঁশিয়ারি শোনা গেল বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গলাতেও, তবে অন্য দাবিতে। কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে, নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের
এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে। এসআইআর নিয়ে এত উঠে পড়ার মানেটা হচ্ছে যে আপনারা ভোট চুরি করেছিলেন লোকসভা ভোটের সময়, তাহলে লোকসভা ভোটের সময় এসআইআর করা হলো না কেন? রাজ্যে ভোট যত এগিয়ে আসছে দরজা ততই সপ্তমে উঠছে। বিহার নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছেই। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় নিয়ে এখন সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতিও। আর এরই মধ্যে মাথাচাড়া দিল মতুয়া রাজনীতি। বিতর্কের সূত্রপাত হলো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই মন্তব্য ঘিরে। সারা বছর তৃণমূলই, আর ভোটের সময় সনাতন, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই মন্তব্য ঘিরেই এখন তুঙ্গে বিতর্ক। এই মন্তব্যের ফলে যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে এবং তার আঁচ বিধানসভা ভোটে পড়তে পারে তা বুঝতে পেরে দলের লোকসভার সাংসদের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এটা ব্যক্তি মহুয়া মিত্র সেটা বলেছে। আমি মনে করি যে মহুয়া মিত্র এটা বলা উচিত হয়। যারা ভোট দিয়েছে তাদের মনে তো টাকা হলো যে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভোট দিই। আমি মনে করি যে এটা মহুয়া ক্ষমা চাওয়া উচিত। সম্প্রতি বিজেপির তরফে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তৃণমূলের সভামঞ্চ থেকে এই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মহুয়া মৈত্রকে। সারা বছর তৃণমূলই, আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি, আমি শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলাদের জন্য তৃণমূল সরকারের আমলে জনমুখী প্রকল্প, তার সঙ্গে এভাবে মতুয়াদের জড়িয়ে মন্তব্যের জন্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কড়া নিন্দা করেছেন মতুয়া সংগঠনের মাথারা। এটা সরকারি প্রকল্প এবং সব ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ পায়, কিন্তু সেক্ষেত্রে তো কিছু বলা হয় না। কিন্তু মতুয়া, তপশিলি, নমশূদ্র বলে মহুয়া মৈত্র যে কথা বলেছে তার তীব্র নিন্দা করছি, এবং মহুয়া মৈত্র যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী দিনে মতুয়া মহাসংঘ থেকে সিদ্ধান্ত হবে মতুয়া মহাসংঘের আগামী দিনে কি পদক্ষেপ হবে। মহুয়া মৈত্রের মন্তব্য অস্ত্র তুলে দিয়েছে বিজেপির হাতে। ওর নাম মুখে আনতে লজ্জা লাগে। কৃষ্ণনগরের এমপি বলছে শিডিউল কাস্ট, নমশূদ্র, মতুয়া, আপনারা যারা আচার মালা অর্থাৎ তুলসী রাখেন গলায়, কত মানুষের আচার মালা আছে বলুন? তুলসী বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান, আর 100টা ভোট পড়লে শিডিউল কাস্ট বুথে 85টা ভোট বিজেপি পায়। আরে মহুয়া মৈত্র, আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন? ক্লায়েন্টেলিজম, ভোটারদের ব্যক্তিগত সুবিধা দেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে রাজনৈতিক সমর্থন আদায় করা। ভারতীয় রাজনীতিতে এই ক্লায়েন্টেলিজমের গুরুত্ব যে কতটা তা ভালোই জানেন রাজনীতিবিদরা। আর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, যিনি একটা সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্থিক পরামর্শদাতা সংস্থা জেপি মর্গানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনিও যে দেওয়া নেওয়ার এই সমীকরণ সম্পর্কে ভালোভাবেই অবগত তা তার এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে গেছে। সারা বছর তৃণমূলই, আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? তবে মহুয়া মৈত্র একা নন। এর আগে তৃণমূল বিজেপির একাধিক নেতা নেত্রীর মুখে বারবার শোনা গেছে নানা প্রতিশ্রুতির কথা। কেউ ভোটে জিততে স্কুটার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মেয়েরা দূরে পড়তে যাচ্ছে, তাদের সুরক্ষা ইত্যাদি কথা ভেবে তাদের স্কুটি দেওয়া যেতে পারে। আর আমরা পঞ্চায়েত এবং বিধানসভায় ক্ষমতায় আসলে এখানকার বাংলা, আমরাও চেষ্টা করব এই ধরনের যা যা প্রয়োজন আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য সব কিছুর ব্যবস্থা করব। তো কেউ আবার দিয়েছেন স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি। জেলার যত যুবক যুবতী 18 বছরের উপর হয়েছে তাদের প্রত্যেককে একটা করে স্মার্টফোন দেব। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার প্রতিটি পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করতে নির্বাচনী ইস্তেহারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিপুল ভোটে রাজ্যের টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার 2 মাস পর লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন তিনি। ওই বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যবাসীর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কি করব, বিনা পয়সায়
চাল রেশন আমরা দেব। এই রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেব, কোনো রেশন দোকানে যাওয়ার দরকার নেই। সেই মতো বঙ্গজয়ের হ্যাট্রিকের পর চালু হয় দুয়ারে রেশন প্রকল্প। একসময় তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমালোচনা করলেও পরে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিতে টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো। লক্ষ্মীর ভান্ডারটার নাম পরিবর্তন হয়ে অন্নপূর্ণার ভান্ডার হবে, আর আমরা 3000 টাকা করে দেবো। উপনির্বাচনের আগে তৃণমূল জিতলে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলছি হবে, করে দেখাবো। আমার প্রতিশ্রুতি আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। 31শে ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হতে চলেছে। করোনাকালে জীবনদায়ী ভ্যাকসিন নিয়েও হয়েছিল ভোট রাজনীতি। ভোটমুখী বিহারে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এরপর একে একে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত অসম এবং পুদুচেরির কংগ্রেস সরকারও ঘোষণা করে দিয়েছিল যে তারাও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে। অর্থাৎ প্রকল্পের মাধ্যমে সুবিধা পাইয়ে দিয়ে ভোট চাওয়ার রাজনীতি এদেশে নতুন নয়। শনিবার দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর সেই তালিকায় সামনে এসেছে তৃণমূলের নেতা বিধায়কদের ঘরের লোক, এমনকি খোদ তৃণমূল কাউন্সিলরের নামও। এবার এসএসসির দাগি শিক্ষকের তালিকায় 1536 নম্বরে দেখা গেল শুভদীপ চক্রবর্তীর নাম, যিনি চাকদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলর দীপক চক্রবর্তীর ছেলে। চাকদা ব্লকের দুবরা কালীপদ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিকের এডুকেশনের শিক্ষক ছিলেন শুভদীপ চক্রবর্তী। আমাদের বিদ্যালয়ে 2016 সালে 3 জন শিক্ষক শিক্ষিকা জয়েন করেন, তারা উচ্চ মাধ্যমিক সেকশনে। তারা তাদের মধ্যে পরবর্তীকালে লিস্ট বেরোয়, ওদের মধ্যে 2 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং পরবর্তীকালে একজন শিক্ষক যিনি ওই যে টেন্টেড লিস্ট, সেই টেন্টেড লিস্টে ছিলেন, তার নাম তিনি ওই শুভদীপ চক্রবর্তী। শুভদীপ চক্রবর্তীর বাবা দীপক চক্রবর্তী চাকদা পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। একটা নাম বেরিয়েছে, নামের ভিত্তিতে বাবার নাম নেই, ঠিকানা নেই, কিচ্ছু নেই। তারপরে অন্যান্য বিষয় আছে, এর ভিত্তিতে আমি কিছু বলবো না। আমি বলবো যা বলার 14 তারিখের পরে। কিভাবে স্বজন পোষণ হয়েছে এই তালিকার দিকে তাকালে বোঝা যাবে। কাদের কাছে আমাদের চুরির গল্প শুনতে হবে। এরা আবার নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলে, বিজেপির দিকে আঙুল তোলে। দাগি তালিকায় থাকা শুভদীপ চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এসএসসির দাগিদের তালিকায় নাম রয়েছে আরেক তৃণমূল কাউন্সিলরের মেয়েরও। তালিকায় 1071 নম্বরে নাম রয়েছে প্রিয়াঙ্কা পাঁজার। হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের তারাহাট শারদাময়ী হাই স্কুলে শিক্ষকতা করতেন তিনি। প্রিয়াঙ্কা পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে। একসময় এই পুরসভার ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন সুজিত পাঁজা। বলছি এই সেন্টার পড়েছিল খড়গপুরে, এখানে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার তারপরে পাস করেছিল, দিয়েছিল ভাইবা দিয়েছিল ইয়েতে, কি বলবো ওটা ইয়েতে ওই বাঁকুড়াতে। তারপর বাঁকুড়ায় বারবার পরে বাণিজ্য হয়েছিল, ওরা 4টে স্কুল দিয়েছিল, সব স্কুলে কথা ইয়ে করবে লিখেছিল। তারপরে সেখানে আমার যাওয়া হয়েছিল, যে সমস্ত ও তো মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ কমপ্লিট করে বিএড করে করছে। আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে, কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে, খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে। এই সরকারের অবিলম্বে পতন দরকার। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে নাম ছিল 1806 জনের, কিন্তু এর বাইরেও কি আরো দাগি রয়েছে? অনেকে যখন এই প্রশ্ন তুলছে তখন বুধবার বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমি তালিকা প্রকাশ করে দেব 1958 জন টেন্টেড টিচার। আপনাদের তো আর অভিযোগ করতে হবে না, চোর ধরো জেল ভরো। এখন তো একটাই আওয়াজ, তুলুন চাকরি চোর, গদি চোর। দাগি তালিকা নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যে সময় নিয়ে এত অভিযোগ বা বিতর্ক, তো সেই সময় তো প্রবল প্রতাপে তৃণমূল কংগ্রেসে শুভেন্দুবাবু ছিলেন। হঠাৎ যদি উনি আজকে বলেন আমার কাছে এগুলো আছে, প্রশ্ন আসবে এক্সপেক্টেড। 2, আরেকটা প্রশ্ন আসবে, এত দিন বলেননি কেন? যদি কোনো নির্দিষ্ট নামের তালিকা থাকে তাহলে এত দিন বলেননি কেন? তালিকা প্রকাশিত হতেই বেরিয়ে আসছে একের পর এক দাগির শাসক যোগ। বিরোধীদের অভিযোগ, দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকেই 30 থেকে 40 জনের নাম রয়েছে এসএসসির দাগি শিক্ষকদের তালিকায়। এদেরই একজন তৃণমূল নেতা বিভাস মণ্ডল। সাগরের ধবলাটে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল ছিলেন প্রসাদপুর অটল বিদ্যাভবনের জীবন বিজ্ঞানের শিক্ষক। দাগি শিক্ষকদের তালিকায় নাম থাকায় তিনি এখন প্রশ্ন তুলছেন এসএসসির ভূমিকা নিয়ে। সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের এই অথরিটি দেয়নি, আমাদের দিয়েছিল যে এরা ওএমআর ইস্যু। যখন প্যানেল থেকে বাদ দিল
তারপর দেখলাম ঠিক 6 মাস তখনও দেয়নি, কিন্তু ওই রিসেন্ট যেটা পরীক্ষার দেওয়ার 7 দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল, কিন্তু এখনও গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এসএসসির দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে সাগরের রামগড়চর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য গদাধর বেরার পুত্রবধূ পম্পা ভূঁইয়ার। তিনি নামখানার উপেন্দ্র বিদ্যাপীঠে বাংলার শিক্ষিকা ছিলেন। তার বাড়িতে গিয়ে কারো খোঁজ মেলেনি। তৃণমূল নেতার বৌমা যে স্কুলের শিক্ষিকা ছিলেন সেই স্কুলে পৌঁছেছিলাম আমরা। 2019-এ উনি যোগদান করেন, বাংলা শিক্ষিকা হিসেবে আমাদের বিদ্যালয়ে যোগদান করেন। আর গত মার্চ থেকে 25 মার্চ থেকে উনি ডিসকন্টিনিউড। হ্যাঁ, তালিকা দেখেই মাঝখানে একবার বন্ধ হয়েছিল, মাস 3 কোর্টের অর্ডারে বন্ধ ছিল, পেমেন্ট বন্ধ ছিল। আবার 3 মাস পরবর্তীতে উনি আবার আসেন, এসে আবার তো প্রায় 7-8 মাস বা 1 বছর কন্টিনিউ করলেন। এক বাড়িতে দাগিদের ছড়াছড়ি। এসএসসির দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে তৃণমূল পরিচালিত সাগরের কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতি সত্যেন জানার ছোট ছেলে বিশ্বনাথ জানা এবং বড় বৌমা সুষমা দাসের। তৃণমূল নেতা ছোট ছেলে বিশ্বনাথ জানা কৃষ্ণনগরের কবি বিজয়লাল হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন এবং বড় বৌমা সুষমা সাগরের কৃষ্ণনগর হাই স্কুলে শিক্ষকতা করতেন। তৃণমূল নেতার বড় ছেলে সোমনাথ জানা আবার ছিলেন দক্ষিণ সাগর বাণীতীর্থ হাই স্কুলের ক্লার্ক। আর মেয়ে মৌমিতা জানা মাইতি পাথর প্রতিমার গোপালনগর হাই স্কুলের করণিক ছিলেন। গ্রুপ সি কর্মী এই দুই ভাই বোনের চাকরি আগেই গেছে। আমি আছি সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের মনসা দ্বীপে। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এই বিলাসবহুল বাড়িটা সত্যেন জানার বাড়ি, প্রভাবশালী তৃণমূল নেতা এবং কমলপুর সমবায় সমিতির সভাপতিও তিনি। যেটা অভিযোগ, এইবারে যে এসএসসির যে দাগি তালিকা বেরিয়েছে সেখানে বিশ্বনাথ জানা এবং পুত্রবধূ সুষমা জানার নাম আছে দাগি তালিকায়। দুর্নীতির দায় দুই ছেলে বৌমা এবং মেয়ের চাকরি চাওয়ায় স্কুল সার্ভিস কমিশনকে দুষছেন তৃণমূল নেতা। পর্ষদই দায়ী, আর কি বলবো। টাকা পয়সা দিয়েছিলেন কাউকে দিয়ে, তাহলে টেন্টেড নাম এলো কেন? সেটাই তো প্রশ্ন। সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে, সব বিচার বিভাগ তদন্ত হয়েছে, আসে যদি কি করা হয়। এসএসসির দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে প্রীতম দাস অধিকারী। সাগরের হরিণবাড়ি যুধিষ্ঠির হাই স্কুলে কম্পিউটার সায়েন্সের শিক্ষক ছিলেন প্রীতম। দাগিদের তালিকায় নাম থাকা শিক্ষকের পরিবার অভিযোগ করেছে 2016 প্যানেল নির্বাচনে টাকার খেলা হয়েছে। এইবারের প্যানেলটা মানে এত বেশি টাকা পয়সা নিয়ে হচ্ছিল। আমি ওই এতে এসআই অফিসে শিক্ষাবন্ধুর কাজ পেয়েছিল ঠিকই, কিন্তু ওর বেতন যা, ওই নিয়ে আমরা ওই টাকা পয়সা দিয়ে করতে পারবো এ ধরনের কোনো সংস্থানই আমাদের ছিল না। এসএসসির দাগি শিক্ষকদের তালিকায় শুধু তৃণমূল নেতা বা তাদের আত্মীয় পরিজনেরাই নন, রয়েছে বিজেপি নেতার ছেলের নাম। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডল, তার ছেলে অতনু মণ্ডলের নাম রয়েছে দাগিদের তালিকায়। ভাঙড়ের নারায়ণপুর হাই স্কুল ওল্ডে বাংলার শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন বিজেপি নেতার ছেলে, তারও চাকরি গেছে দুর্নীতির দায়, নাম উঠেছে এসএসসির দাগিদের তালিকায়। আমার ছেলে 2016 সালে পরীক্ষা দিয়েছিল, ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল। তার ভেরিফিকেশন, তার বিভিন্ন সময় কাউন্সিলিং, সমস্ত কিছু লিগাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা হয়েছে। আমার সাথে কোনো তৃণমূল বা কোনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এসএসসির প্রকাশ করা দাগি শিক্ষকদের তালিকায় তৃণমূলের ছড়াছড়ি, তা নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তার মধ্যেই শিক্ষা দুর্নীতিকাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসির প্রকাশিত দাগি অযোগ্যদের তালিকায় 104 নম্বরে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রীকন্যার। এসএসসি দিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। 2022 সালে মে মাসে অঙ্কিতার চাকরি বাতিল করে দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় দুজনের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গত মাসেই সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়ে দেয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় 1 মাসের মধ্যে যাবতীয় চার্জ গঠন করতে হবে আর 2 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সবার সাক্ষ্য গ্রহণ পর্ব সেরে ফেলতে হবে। সেই মতো নবম দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি নিয়োগ দুর্নীতির 3 মামলায় ইতিমধ্যে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে নাম রয়েছে অথচ গ্রেফতার করা হয়নি এমন অভিযুক্তদের সমন পাঠিয়েছিল আলিপুর কোর্টের বিশেষ সিবিআই আদালত। সেই মামলাতেই এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারী। বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। আজকে সমন হয়েছিল নিয়ারলি 75 জনের এগেনস্টে। এটা নিয়োগ দুর্নীতি মামলায় যারা অ্যাপিয়ার করেছেন তাদের মধ্যে আছেন
অঙ্কিতা অধিকারী বাবা আছেন। যুক্তি ছিল যে যেহেতু এটা একটা লার্জার কনস্পিরেসি আছে, এটা সোসাইটিকে হিউজলি ইম্প্যাক্টেড করবে, সেটার জন্য এটা বেলের ব্যাপারটা কোর্ট যেন কনসিডার করে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও সম্প্রতি যুক্ত করে সিবিআই। বুধবার দুটি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল আলিপুর কোর্টের বিশেষ সিবিআই আদালত। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আর্জি জানিয়ে বলেন, তার মক্কেলকে এই দুটি মামলায় কোনোদিন জিজ্ঞাসাবাদই করা হয়নি। এই দুটি মামলার তদন্ত চলাকালীন গ্রেফতারও করা হয়নি। নতুন করে এই মামলা জুড়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নতুন রুলিং রয়েছে, চার্জশিট জমা পড়ার পর গ্রেফতারি বাধ্যতামূলক নয়। সব শুনে জামিন মঞ্জুর করেন বিচারক। সম্প্রতি এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন পেলেন তিনি। তবে এই সব মামলায় জামিন পেলেই এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়েছিল সিবিআই। সেই মামলায় এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলায় জামিন পেলে তবেই জেল মুক্তি হবে তাঁর। নবম, দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগের মামলায় আত্মসমর্পণ করে এদিন জামিন পেয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে এসএসসির তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, এসএসসির প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার স্ত্রী দেবশ্রী সিনহা, নাইসার প্রাক্তন আধিকারিক নীলাদ্রি দাস, নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের মতো এমন অনেক হেভিওয়েটরা রয়েছেন। একাদশ দ্বাদশের মামলায় জামিন পেলেও নবম, দশম মামলায় জামিন পাননি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বিচারকের নির্দেশে সমস্ত অভিযুক্তদের চার্জশিটের কপি দিয়ে দিল সিবিআই। ফলে আগামী দিনে চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা রইল না। অন্যদিকে 2021 সালে এসএসসি ভবন অভিযান মামলায় এদিন বিধাননগর আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেন সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। পুলিশের কাজে বাধা, করোনা বিধি না মানা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। যারা এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে তাদেরকে এরা হ্যারাস করবে। তো এগুলো আমরা যারা সংগঠনের সাথে যুক্ত, এগুলো পার্ট সব এই কাজগুলো করে নিয়েই আদালত আইন তাকে মান্যতা দেব, কিন্তু রাস্তার লড়াই বন্ধ হবে না, সে লড়াই থাকবে। নিয়োগ দুর্নীতি ঘিরে তোলপাড়ের মধ্যেই সম্প্রতি প্রদেশ কংগ্রেসের সদর দফতরে বেনজির গুন্ডামির খবরে রাতারাতি শিরোনামে উঠে আসেন বিজেপি নেতা রাকেশ সিং। কংগ্রেস অফিসে হামলা চালানোর 5 দিন পর তাকে ধরতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার মাঝরাতে ট্যাংরায় এক আত্মীয়ের ফ্ল্যাট থেকে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেও পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে। সেই ভিডিও আবার তারই ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। राकेश सिंह कभी डरा नहीं है, ना कभी डरेगा। বুধবার দুপুরে ধৃত বিজেপি নেতা রাকেশ সিংকে শিয়ালদা আদালতে তোলার সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সম্প্রতি বিহারে কংগ্রেসের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের পর শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে তাণ্ডব চালায় বিজেপি। নেতৃত্ব দেন রাকেশ সিং। রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিং। কংগ্রেসের পতাকা পোড়ানো থেকে শুরু করে ভেঙে তছনছ করে দেওয়া হয় কংগ্রেস নেতাদের ব্যানার, প্ল্যাকার্ড। এন্টালি থানা থেকে মাত্র 100 মিটার দূরে এই তাণ্ডব চললেও বিজেপি নেতা রাকেশ সিংকে ধরতে পারেনি পুলিশ। বারবার তার বাড়িতে গিয়েও পুলিশ টিকিও ছুঁতে পারেনি। এর মধ্যেই পুলিশের খাতায় পলাতক বিজেপি নেতা রাকেশ সিং ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে এবিপি আনন্দকে সাক্ষাৎকার দেন। সেদিনও তার শরীরী ভাষায় অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি। কংগ্রেস অফিসে গিয়ে সেখানে ভাঙচুর, সেখানে কালি লেপন, কি বলবেন? এটা গুন্ডামি নয়? না, আমি এটাকে গুন্ডামি মনে করি না। আমার গুন্ডামি বলা যায়, আমাকে গুন্ডা বলে দাগিয়ে দেওয়া যায়, সেটাকে আমি কোনোদিন মনে করি না। মঙ্গলবার পুলিশ ধরার পরও একই রকম মেজাজে দেখা যায় বিজেপি নেতা রাকেশ সিংকে। मोदी जी जिंदाबाद। গ্রেফতারের পর প্রথমে রাকেশ সিংকে লালবাজারে আনা হয়, এরপর শিয়ালদা আদালতে পেশ করা হয় তাকে। আদালতে পাবলিক প্রসিকিউটর তিনি বললেন যে গায়ে তেল জাতীয় কোনো পদার্থ বা তরল পদার্থ বা দাহ্য পদার্থ এরকম কিছু দিয়ে কাউকে খুনের চেষ্টা করা হয়েছে এবং সেই খুনের চেষ্টা করেছে রাকেশ সিং। অন্যদিকে তাদের তরফ থেকে এটাও বলা হয়েছে যে কিছু অস্ত্র ব্যবহার করা থাকতে পারে বলে তাদের সন্দেহ। मेरे पापा वहीं थे 5 दिन से। मेरा छोटा भाई को अरेस्ट करके जेल में रखा हुआ है पीसी में। तो मेरे पापा परेशान हो गए थे, तो फोन हम लोग खाना खा रहे थे तब पुलिस आया है। রাকেশ সিংকে আদালতে তোলার আগেই উত্তেজনা ছড়ায়। মুখোমুখি হয়ে যায় কংগ্রেস ও বিজেপি কর্মীরা।
থেকে কংগ্রেস শিয়ালদা আদালত চত্বরে কাপুরুষের মতন লুকিয়েছিল, কাপুরুষের মতন। যদি বীর পুরুষ হয়ে থাকতো দিনের বেলা গিয়ে করতো, 1 নম্বর বীর পুরুষের মতন কাজ করেনি। যে রাকেশ সিং মাথা অ্যারেস্ট হয়েছে, রাকেশ সিং নিজে সারেন্ডার করেছে, দিন প্রতিদিন অ্যারেস্ট করে যাচ্ছে। বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 8ই সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। পুলিশ চেয়েছে তাই অ্যারেস্ট হয়েছে, পুলিশ চাইনি তাই অ্যারেস্ট ছিল না। হাতের বাইরে কোথাও যায়নি, বিদেশেও পালায়নি, কোথাও যায়নি, কলকাতাতেই ছিল। পুলিশ বলেছিল ঠিক আছে এবার সারেন্ডার করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, সেই শব্দগুচ্ছ শুধু রাকেশ সিং নয়, এরকম বহু বিজেপি কর্মী এবং নেতৃত্বের আঘাত দিয়েছে, তাদের সেন্টিমেন্টকে আহত করেছে। সেই সেন্টিমেন্টে আহত হয়ে হয়তো কেউ একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে। কেটে গেছে একটা বছর। গত মাসেই পূর্ণ হয়েছে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিভৎস ঘটনার 1 বছর। কিন্তু সুবিচারের দাবিতে এখনো প্রতিবাদ আন্দোলন অব্যাহত। আর এরই মধ্যে প্রতিবাদী চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকদের নতুন পুরনো নানা মামলায় তলব করেই চলেছে কলকাতা পুলিশ। প্রতিদিনই হাতে আসছে নতুন নোটিশ, ডাক পড়ছে এক এক থানায়। আন্দোলনকারীদের অভিযোগ, আরজিকর মেডিকেলে নিহত ছাত্রীর ধর্ষণ খুনের সুবিচারের দাবিতে সরব হওয়াতেই তাদের হেনস্থা করছে রাজ্য প্রশাসন। এই অভিযোগে বুধবার ফের রাস্তায় নামল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চ। আমার সহকর্মী অঞ্জনকে দেখাতে বলবো, অঞ্জন বিশ্বাস, যে সামনে বউবাজার থানার ঠিক গলিতে এই মুহূর্তে প্রতিবাদী চিকিৎসক এবং নাগরিক সমাজের যারা প্রতিবাদ করতে এসেছিলেন সেই মিছিল ইতিমধ্যে এসে পৌঁছেছে। বুধবার বউবাজার থানায় তলব করা হয় চিকিৎসক সুবর্ণ গোস্বামী, চিকিৎসক মানস গুমটা, জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য পরিচয় পণ্ডা এবং দেবাশিস হালদারকে। ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে সমাবেশের ডাক দেওয়া হয়। আমরা দেখেছি যে শেষ 2 সপ্তাহ ধরে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের প্রত্যেক দিন কাউকে না কাউকে পুলিশ ডেকে পাঠাচ্ছে, এবং ডেকে পাঠাচ্ছে কি কারণে? আগের বছরে কোনো একটা আরজিকরের হত্যাকাণ্ডের পর তারা কোথাও একটা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, মিছিলে অংশগ্রহণ করেছিলেন, এবং সেই কারণে 1 বছর পরে ডেকে পাঠানো হচ্ছে। মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে থেকে আন্দোলনকারীরা মিছিল করে যান বউবাজার থানার সামনে। জলের গাড়ি ঢুকতে দেননি, আপনি বায়ো টয়লেট ঢুকতে দেননি, মাথার উপর থেকে তিরপলগুলো খুলে নিয়েছিল। পেরেছেন নাকি আটকাতে? তারপরও অনশন পেরেছেন নাকি? তারপরও অবস্থান পেরেছেন নাকি? সুনামির মতো মানুষকে আটকে দিতে পারবেন না। ফলে শুধু চেষ্টা করবেন না, রাজধর্ম পালন করুন, ন্যায় বিচার দিন। অনেক দেরি হয়ে গেছে, আমরা কিন্তু রাস্তাতেই থাকবো। যত খুশি ডাকতে পারেন, যতবার ডাকতে পারেন, এইভাবেই মানুষ আসবে প্রতিবাদ করতে। থানা থেকে বেরোনোর পর চিকিৎসকদের অভিযোগ, হেনস্থা করার উদ্দেশ্যেই তলব করা হচ্ছে তাদের। প্রথমেই বললেন যে 42 দফা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা করব, আপনি উত্তর দেবেন, সেটা আমরা নথিবদ্ধ করবো। ওকে, পরীক্ষা, আমি নিজে পরীক্ষক, MSMDর পরীক্ষক, অভয়া যে যার ন্যায় বিচারের জন্য আমরা আন্দোলনে ছিলাম, যার জন্য আমরা মিছিলে হেঁটেছি, সেও এবারে ওই MD পরীক্ষাটা দিত। সেই পরীক্ষাটার আমি একজন পরীক্ষক। গতকাল পরীক্ষা হয়েছে, আগামীকালও পরীক্ষা হবে। আমাকে ফিরে যেতে হবে বাঁকুড়া। আমার মেয়ের ডেঙ্গি 5 দিন ধরে, একদম ইচ্ছাকৃত হেনস্থা করবার জন্য, বিরক্ত করবার জন্য, বিব্রত করবার জন্য, বার্তা দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য। কয়লা, পাথর, বালি থেকে শুরু করে শিক্ষকের চাকরি, বেকারের স্বপ্ন, নারীর সম্মান সবই প্রতিদিন লুট হয়ে যাচ্ছে, চুরি হচ্ছে। পুলিশ সেটাকে ক্রাইম মনে করে না। আর পুলিশ মনে করছেন চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিল অভয়ার খুন এবং ধর্ষণের বিরুদ্ধে, সেটা অর্গানাইজ ক্রাইম মনে করছে, এবং তার জন্য নানান রকম জিজ্ঞাসাবাদ। এমনকি এবছর 9ই আগস্ট সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি কোথায় ছিলাম, কতক্ষণ ছিলাম, সে নিয়েও প্রশ্ন করেছে। এমনকি ব্যক্তিগত তথ্যও জানা হয়, প্যান নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও জিজ্ঞাসা করা হয়, যেগুলোর এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। সূত্রের খবর, আরজিকর মেডিকেলের ধর্ষণ খুনের ঘটনায় গত বছর 5 থেকে 21 অক্টোবরের মধ্যে বউবাজার ও হেয়ার স্ট্রিট থানায় 8টি পৃথক মামলা দায়ের হয়। 1 বছর আগের মামলায় এখনো পর্যন্ত 6 জন জুনিয়র চিকিৎসককে 16টি নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। পুলিশি তলবের মুখে গত 11ই আগস্ট ঠাকুরপুকুর থানায় হাজিরা দেন অভয়া মঞ্চের আহ্বায়ক 2 চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমনাশ চৌধুরী। পুলিশের অনুমতি না নিয়ে সাইকেল মিছিল করার অভিযোগে তাদের নোটিশ পাঠায় পুলিশ। শুধু 2 চিকিৎসকই নয়, তলব করা হয় তাদের গাড়ি চালকদেরও।
এক সপ্তাহের ব্যবধানে থানায় হাজিরা দিতে হয় 2 জুনিয়র চিকিৎসককে। গত 18ই অগস্ট হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায় ও বউবাজার থানায় হাজির হন কলকাতা মেডিকেল কলেজের ইন্টার্ন ঋতব্রত ঘোষ। এই আবহে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ইমেল পাঠিয়েছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, যেখানে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রতিবাদীদের অকারণে হেনস্থা করছে পুলিশ। নোটিশ পাঠানো বন্ধ করা ও আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের জন্য মামলা প্রত্যাহার করার দাবিতে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, কিন্তু তারপরেও পুলিশি তলব থেমে নেই। পুলিশের ভূমিকা নিয়ে আর মানুষ কোনো আলোচনায় আগ্রহী নয়। ধরনের প্রতিহিংসা এটা সুস্থ সভ্য সমাজ প্রত্যাশা করে না কোনো সরকারের কাছ থেকে, আর একটা প্রতিহিংসা পরায়ণ সরকার এটা এগুলো করবে। ডাক্তাররা যে মিছিল করেছেন করতেই পারেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। পুলিশ তাদেরকে ডাকছে, কেন ডাকছে সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে, কারণ তাদের নিশ্চয় মনে হয়েছে কোনো বিষয়ে তাদের থেকে কিছু জানার আছে, সেই জন্যই ডাকছে। অন্যদিকে এদিনই আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মাকে দেখতে নার্সিংহোমে যান সুকান্ত মজুমদার। উনি এই হসপিটালে, আমাদের সজলের হসপিটালে ভর্তি আছেন। ওনার লিভারে বা একটা ইনফেকশনের আশঙ্কা আমরা করছি। উনি আজকে একটু শরীরটা খারাপই হয়েছে, বমি করেছেন সকালে বেশ কয়েকবার। দেখা যাক, সিআরপিটা বেশি আছে, তো সেই জন্য আন্দাজ করা হচ্ছে, ডাক্তারবাবুরা আরও ভালো বলতে পারবেন, যে ইনফেকশনের সম্ভাবনা আছে ওনার শরীরে। গত সোমবার গভীর রাতে ডিহাইড্রেশন ও ডায়রিয়ার সমস্যার জন্য মানিকতলার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মাকে।